18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আপনারা জানেন যে লিখিত পরীক্ষার জন্য আর সময় নেই, মাত্র 2টা দিন সময় রয়েছে। আমি এই ভিডিওটি পাবলিশ করার সঙ্গে সঙ্গে হয়তো বা একটা দিন সময় থাকবে। তো লিখিত পরীক্ষায় প্রবেশ করার ক্ষেত্রে হলে প্রবেশের পূর্বেই আপনাকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। কারণ হচ্ছে কি, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে খুব ভালো পরীক্ষা দিয়ে এসেও ভালো মার্ক তুলতে পারে না, এমনটা হরহামেশাই হয়ে থাকে। এছাড়াও গোছালো পদ্ধতিতে যদি আপনি চাকরির পরীক্ষার খাতাগুলো যদি আপনি না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে ভালো মার্ক তুলতে পারবেন না। মাথায় রাখবেন, এখানে শুধু প্রশ্নের অ্যান্সারের উপরেই মার্ক হয় না, এখানে আপনি খাতা কত ভালোভাবে উপস্থাপন করতেছেন, প্রশ্নগুলো কত ভালোভাবে উপস্থাপন করতেছেন, নাম্বারগুলো কত ভালোভাবে উপস্থাপন করতেছেন, সেগুলোর উপরও অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে। তো এই সকল বিষয় নিয়ে আমরা টোটাল 9টি পয়েন্ট এখানে নিয়েছি, যে 9টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তো সুতরাং একটু গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে। প্রথম যে পয়েন্টটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বৃত্ত ভরাট। দেখুন, বৃত্ত ভরাট করার ক্ষেত্রে আপনারা কি করবেন, যে খাতাটা রয়েছে সেই খাতার ক্ষেত্রে যে উপরের দিকে দেখবেন একটা নাম্বারিং করার জন্য একটা ঘর থাকে এবং নিচের দিকে কিন্তু আরও নাম্বার থাকে যেগুলোকে আসলে বৃত্ত ভরাট করতে হয়। তো এখানে যে কাজটা করতে হবে, ধরুন আপনি এখানে 1 লিখছেন এবং এখানে 1-এর জায়গায় এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3 এইভাবে রয়েছে। আপনি কি করলেন, 0-র বৃত্তটা ভরাট করে দিলেন। এক্ষেত্রে অনেক সময় এমন হয় যে শিক্ষকদের প্রশ্ন করা হয়, স্যার আমি তো এই ভুলটা করছি, এখন আমি কি করব, আমাকে খাতা চেঞ্জ করে দেন। দেখুন, এখানে কিন্তু খাতা চেঞ্জ করে দেওয়ার কোনো অপশন নেই, আর শিক্ষকও আপনাকে এখান থেকে কোনো বিশেষ কোনো তথ্য দিতে পারবে না। তাই এই বিষয়টা আপনারই জানা উচিত যে আসলে যখন আপনি এখানে ভুল করছেন, ভুল মিশাইছেন, তখন আপনাকে কি করতে হবে, পুনরায় সঠিকটা মিশাতে হবে, পুনরায় সঠিকটা মিশে দিয়ে আসতে হবে। যদি আপনি পুনরায় সঠিকটা মিশান তখন তারা কি করবে, এখানে উপরের যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী যে নাম্বারটা মিশানো আছে সেই নাম্বারটাকে তারা কাউন্ট করবে। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এর পরের বিষয় হচ্ছে মার্জিন। দেখুন, মার্জিন নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম প্রবলেম। এই মার্জিন সম্পর্কে যদি আপনি সঠিকভাবে না ধারণা নেন তাহলে কিন্তু আপনার অনেকটাই পরীক্ষার হলে সমস্যা হবে। অনেকেই রয়েছে 2 স্কেল মার্জিন দেয়, অনেকেই রয়েছে 1 স্কেল মার্জিন দেয়, কে কতটুকু মার্জিন দেবে এরকম প্রশ্ন বিভিন্ন সময় আপনারা করে থাকেন। তো বিষয়টা হচ্ছে কি, একটা খাতাকে আপনি কি করবেন, মার্জিন দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে 2 আঙ্গুল রয়েছে সেই 2 আঙ্গুলের থেকে একটু কম চেষ্টা করবেন, যে একটা স্কেলের থেকে একটু কম অথবা 1 স্কেল দিবেন, এটা বাম পাশে। আর উপরের দিকে কী করবেন, টোটাল মিলে 2 আঙ্গুলই দিবেন। তার মানে বাম পাশের যে মার্জিনটা রয়েছে সেই মার্জিনটা একটু ছোট হবে উপরের মার্জিনের তুলনায়। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। উপরের দিকে একটা স্কেলের মার্জিন দিয়ে দিবেন আর এই বাম পাশের দিকে একটা স্কেলের তুলনায় একটু কম পরিমাণে মার্জিনটা দিয়ে দিবেন, তাহলেই মার্জিনের কার্যক্রম খুব ভালো হয়ে যাবে। দেখবেন যে তখন খাতাটা লেখার পরে যে লেখাগুলো উপস্থাপন করবেন, লেখা শেষ হওয়ার পর দেখবেন যে এটা আসলে দেখতেও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে। এর পরের যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে মার্জিনে কালার পেন। দেখবেন যে অনেকেই মার্জিনে কালার পেন ব্যবহার করে। দেখুন, এখানে কিন্তু কালার পেন ব্যবহার করাটা যুক্তিসঙ্গত নয়। কারণ হচ্ছে কালার পেন এখানে ব্যবহার করতে বলা হয়নি, শুধুমাত্র বল পয়েন্ট কলম ব্যবহার করতে বলা হয়েছে। বল পয়েন্ট কলমেই আপনি ব্যবহার করবেন, কিন্তু কালার পেন আপনি কোনো ক্রমেই ব্যবহার করবেন না। কেন কালার পেন ব্যবহার করবেন না? কালার পেন ব্যবহার করে আসলে শিক্ষকের ক্ষেত্রে যারা খাতা কাটে, যারা খাতা মূল্যায়ন করে, তাদের কাছে এটা আসলে একটু বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তাদের কাছে মনে হয় যে আসলে এই যে প্রার্থীটা রয়েছে সেই প্রার্থীটা আসলে হিউজ পরিমাণ সময় পেয়েছিল, শেষের দিকে যদি কিছু প্রশ্নের অ্যান্সার না দিয়ে আসতে পারেন তাহলে মনে করবে ওগুলোতে সময় নষ্ট করে ফেলেছে, যার কারণে আপনার প্রতি একটা খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে শিক্ষকের। যার কারণে আপনারা কি করবেন, কালার পেন এখানে ব্যবহার করবেন না। যথাসাধ্য চেষ্টা করবেন কালার পেনের ব্যবহার এখান থেকে টোটালি যাতে না ব্যবহার করা যায় সেটার চেষ্টা করবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, 100%-এর ভিতর সর্বোচ্চ 98% পর্যন্ত আপনাকে শুধুমাত্র কালো বল পয়েন্ট কলম দিয়েই আপনাকে লিখতে হবে। আর আপনি সর্বোচ্চ 2% পর্যন্ত কালার পেন ব্যবহার করতে পারবেন। 2% পর্যন্ত সর্বোচ্চ কালার পেন ব্যবহার করতে পারবেন, তবে ব্যবহার না করাটাই উত্তম। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এর পরের যে বিষয়, প্রশ্নের নাম্বার লেখা। দেখুন, প্রশ্নের নাম্বার লেখার ক্ষেত্রে অনেকেই এরকম করে, একদম বাম পাশ থেকে 1 নং প্রশ্নের উত্তর এরকম লেখে অথবা ডান পাশে লেখে। এটা মাথায় রাখতে হবে, এটা আপনাকে একদম মাঝামাঝি লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। এইটা লেখার সময় আপনাদের এই বিষয়টা অবশ্যই জানা আছে যে 1 নং প্রশ্নের উত্তর লেখার পর ওই প্রশ্নের ক, খ, গ, ঘ এরকম কিছু প্রশ্ন থাকতে পারে পাশাপাশি, যার কারণে আপনাকে কী করতে হবে, 1 নং প্রশ্নের উত্তর তারপরে আপনি দিবেন ক।
ক দেওয়ার পর এটাকে একটু প্রথম বন্ধনীর ভিতর আবদ্ধ করে দিবেন। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় যে ভুলটা করে অনেকেই এখানে দেখবেন যে ঢেউ 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 দিয়ে দেয়, অনেক কয়টা ঢেউ দেয়, মনে হয় যে এখানে তারা আসলে নদীতে সাঁতার কাটতে আসছে। আসলে এই বিষয়টা কিন্তু যুক্তিগত নয়। অনেকেই এরকম রয়েছে যে এরকম করে টান দেয়, টান দেওয়ার পর কয়েকটা টান দেওয়ার পর ছোটো ছোটো করে টান দেয়। এটাও আসলে সৌন্দর্যের কোনো ব্যাপার নয়। এটা আসলে যিনি মূল্যায়ন করবে তার ক্ষেত্রে এটা আসলে একটু বিরক্তিকর ব্যাপার। এরপর অনেকে রয়েছে একটা টান দেয়, একটা জিরো দেয়, আবার একটা টান দেয়। এটাও করা যাবে না। মাথায় রাখবেন, খুব সহজ এবং সিম্পলভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। দেখবেন স্মার্ট কিন্তু তাদেরকেই বলা হয় যারা আসলে একদম স্বাভাবিক এবং সাধারণভাবে চলাফেরা করে। আসলে আমরা বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে আসলে যারা একটু অতিরিক্ত মার্জিত নিজেদেরকে মনে করে বিভিন্ন ধরনের কাটিং, বিভিন্ন ধরনের পোশাকের ভেরিয়েশন নিয়ে আসে, তাদেরকে কিন্তু স্মার্ট নয়, আসলে বখাটে বখাটে মনে হয়। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটা টান দিয়ে দিবেন। এখানে প্রশ্নের যে অ্যান্সার দেবেন, সেই অ্যান্সার দেওয়ার আগেই প্রশ্নের নাম্বার লেখার সময় আপনি একটা টান দিয়ে দিবেন, শুধুমাত্র একটা টান। এরপরে চিত্র কোথায়, দেখুন চিত্র কোথায় ব্যবহার করবেন, এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে চিত্র যে প্রশ্নের জন্য দিতে হবে। অনেক সাবজেক্ট কিন্তু রয়েছে যে সাবজেক্টগুলোতে আসলে চিত্রের ব্যবহারের প্রয়োজন হয়। বিশেষ করে বায়োলজি সাবজেক্টগুলোতে যারা রয়েছে তাদের চিত্রের অবশ্যই প্রয়োজন হবে। এছাড়াও কমার্সেরও কিছু সাবজেক্ট রয়েছে, তাছাড়াও আর্টসেরও কিছু কিছু বিষয় রয়েছে চিত্রের ব্যবহারের প্রয়োজন পড়ে। তো চিত্র দেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, অনেকে আছে একদম ডান পাশের দিকে চিত্রটা দেয়, তারপরে এখানে 2-3 লাইন লেখার পরে এখান থেকে আবার স্বাভাবিকভাবে পুরো লাইন লিখতে শুরু করে। দেখুন এরকমভাবে করবেন না। আপনি কি করবেন, আপনি টোটালি ধরুন একটা প্রশ্নের সিম্পল যে কথাগুলো আছে সে কথা 2-3 লাইন আপনি লিখে নিলেন। এখানে লেখার পর চিত্রটা একদম মাঝে দিলেন। মাঝে দেওয়ার পর এই চিত্রের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে একটু উপস্থাপন করে দেবেন। উপস্থাপন করে দিয়ে এখান থেকে আবার পুনরায় বর্ণনা শুরু করে দেবেন। তাহলে হবে কি, খাতাটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আপনিও নিজেও দেখবেন আসলে আপনার কাছে যে জিনিসটা সুন্দর লাগতেছে না সেই জিনিসটা আসলে একজন শিক্ষকের কাছেও সুন্দর লাগবে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে প্রতি পেজে কত লাইন লিখতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, অনেকেই এমন রয়েছে যে একটা পেজের ভিতর গাদা গাদা কিছু লাইন লিখে একদম হিজিবিজি করে ফেলে, এভাবে লেখা যাবে না। আর একটা বিষয়, অনেকে রয়েছে 4-5টা লাইন লেখার পরে পুনরায় আবার পরের পৃষ্ঠাতে চলে যায়, এভাবে লিখতে থাকে। মনে করে যে বেশি পরিমাণে পেজ যাচ্ছে তার মানে বেশি পরিমাণে মার্ক দেবে। এটাও কিন্তু ভুল ধারণা। আপনাদের এটা মাথায় রাখতে হবে। মোটামুটি আইডল একটা নাম্বার হচ্ছে আপনি একটা পৃষ্ঠের ভিতর 14 থেকে 18টি লাইন লিখবেন। 14 থেকে 18টি লাইন লিখবেন। এটা আসলেও ক্ষেত্র বিশেষে হইতে পারে, তবে 14 থেকে 18টি লাইনের মধ্যেই আপনি একটা পৃষ্ঠা শেষ করে দেবেন। এর থেকে বেশি লিখবেন না, আবার 14টির থেকেও কম লিখবেন না। এরকম করে যদি লাইন লেখেন দেখবেন লাইনের মাঝে মাঝে একটা করে গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই ক্ষেত্রে খাতাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। এটা একটা বিষয়। এর পরের বিষয় হচ্ছে কালার পেনের ব্যবহার। দেখুন কালার পেনের ব্যবহার মার্জিনের ক্ষেত্রে বললাম, অনেকেই রয়েছে শুধু মার্জিন না, কিছু কিছু প্রশ্নের কিছু টপিক থাকে, সেই টপিকগুলো লেখার সময় তার নিজ দিয়ে আবার কালার পেন দেয়, আবার নতুন আরেকটা টপিক লেখার সময় আবার নিজ দিয়ে একটা করে কালার পেন দিয়ে টান দেয়। দেখুন আগেই বললাম যে আসলে কালার পেনের ব্যবহারটা যতটা সম্ভব খাতা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অতিরিক্ত কিছু ব্যবহার করার আসলে উচিত নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করবেন যখন আপনি পরীক্ষার হলে প্রবেশ করবেন তখন পূর্ব থেকেই একটি ভালো মানের পেন্সিল ব্যবহার করার জন্য, অর্থাৎ ভালো মানের একটা পেন্সিল নিয়ে প্রবেশ করবেন। অনেকেই এমন রয়েছে পেন্সিলের কথা বললে আবার 5 টাকা 10 টাকার পেন্সিলগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু মোটেও খুব একটা ভালো মানসম্মত নয়। আপনারা একটু জায়গা মতো খরচ করার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আসলে মানসম্মত বিষয়ই লাগে। একটা ভালো পেন্সিল যখন আপনি নেবেন সেই ভালো পেন্সিলটা দিয়ে আপনি এখানে নিজে টান দিতে পারেন, তাহলে সেই খাতাটা আরও দেখতে বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। এর পরের বিষয় হচ্ছে অতিরিক্ত পৃষ্ঠার ব্যবহার। এমন অনেকেই রয়েছে যে আসলে সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ লেখার প্রায় শেষ পর্যায়ে, সময়ের শেষ পর্যায়ে সেই সময় গিয়ে একটা খাতা নিয়ে নেয়। খাতা নেওয়ার পর কি করে, সে আবার মার্জিন টানতে ধরে। মার্জিন টানতে ধরলে তার কিন্তু একটা অতিরিক্ত সময় ব্যয় হয়ে যায়। যেহেতু অতিরিক্ত সময় ব্যয় হয়ে যায় সুতরাং সময়ও কম রয়েছে, এখানে আসলে মার্জিন টানার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি অতিরিক্ত লুজশিট নেবেন তখন কি করবেন, উপর থেকে আর বাম পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে প্রশ্নের অ্যান্সার করা শুরু করে দেবেন। যদি প্রশ্নের অ্যান্সার শেষ করে ফেলেন তারপরও যদি অবশিষ্ট সময় কিছু বেঁচে থাকে তখন আপনি আবার ওই যে ভাঁজটা দিয়েছিলেন সেই ভাঁজ বরাবর আপনি কী করবেন, মার্জিন দিয়ে দিবেন। এতে করে আপনার সময়টা অনেক বেশি সাশ্রয়ী হবে। এর পরের বিষয় হচ্ছে শেষ সময়ে কী করবেন। দেখুন
যখন একদম শেষ সময়ের দিকে চলে আসছে কিন্তু আপনার আরও বেশি পরিমাণে প্রশ্ন লিখতে হবে, এরকম যদি হয় তাহলে আপনি খুব দ্রুত সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। সর্বোচ্চ চেষ্টা করবেন যে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নের অ্যান্সার কভার করে দিয়ে আসার জন্য। একটা বিষয় মাথায় রাখবেন, ধরুন যে আপনি 10টা প্রশ্নের একটা অ্যান্সার দিচ্ছেন, যখন 10টা প্রশ্নের অ্যান্সার প্রতি প্রশ্নে যদি 10 মার্ক করেও হয় তাহলে 100 মার্কের একটা অ্যান্সার। এক্সাম্পল বলে দিচ্ছি, যদি 100 মার্কের অ্যান্সার দেন, 100 মার্কের অ্যান্সার দেওয়ার সময় খেয়াল করবেন যদি আপনি 5টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসেন অথবা 7টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসেন তাহলে সহজ হিসাব এখান থেকে আসলেও 10-এর মধ্যে 10 দেবে না, 7 বা 8 বা 9 যেভাবেই হোক এরকম কিছু একটা পাবেন। ধরে নিলাম আমরা অ্যাভারেজে যে 7টা প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, 7টা প্রশ্নে আপনি 8 মার্ক করে পাইছেন, তাহলে কত পাবেন? 27টায় 56 মার্ক পাবেন। কিন্তু আপনি যদি 10টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতেন এবং প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে 8 করে না পেয়ে যদি 7 করেও পান, তাও 7-10-এ কিন্তু 70 হচ্ছে। যেখানে আপনার মার্ক ছিল 27টায় 56 আর এখানে আপনার হচ্ছে 70। সুতরাং বেশি মার্ক তুলতে হলে অবশ্যই কিন্তু আপনাকে টোটাল প্রশ্নগুলোর অ্যান্সার কভার করে দিয়ে আসতে হবে। অবশ্যই বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে, এখানে মাথায় রাখতে হবে গল্প আকারে লেখা যাবে না, অবশ্যই তথ্যবহুল হতে হবে বিষয়গুলো। যদি আপনি তথ্যবহুলভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি মার্ক পাবেন না। মাথায় রাখতে হবে এটা আপনার কোনো একাডেমিক শিক্ষাক্রমের সার্টিফিকেটের জন্য পরীক্ষা নয়, এটা আপনার হচ্ছে লাইফ সেটিংয়ের একটা পরীক্ষা, অর্থাৎ চাকরির পাওয়ার একটা পরীক্ষা। সুতরাং এখানে কিন্তু আপনাকে মূল্যায়ন করা হবে বিশেষভাবে এবং আপনার মতো অনেকেই রয়েছে যারা আপনার থেকেও অনেক বেশি পরিমাণে ভালো করে উপস্থাপন করে দিয়ে আসার চেষ্টা করবে। সুতরাং আপনাকেও পরীক্ষার খাতাগুলোকে ভালোভাবে উপস্থাপন করে দিয়ে আসতে হবে, এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু পরীক্ষা খুব কম সময় রয়েছে, এখন আর নতুন কোনো টপিক পড়ার দরকার নেই। যা পড়ছেন বিগত সময়ে তাই পড়বেন, যার কারণে আর পড়ার সম্পর্কে তেমন কোনো কথা বললাম না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।